আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নওগাঁ জেলা গণ অধিকার পরিষদে ব্যাপক পদত্যাগ, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ বাস্তবায়ন কঠিন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান। গণতন্ত্রের পথে সংস্কারের ডাক, তরুণদের সচেতনতার উপর জোর। ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী নিহত, মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা। থাইল্যান্ডে রাজনৈতিক ভূমিকম্প, প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হলো পেতং তার্নকে। বিশ্বকাপের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা, এশিয়া কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি নীতি ও আদর্শ থেকে সরে গিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে, তৃণমূলকে অবমূল্যায়ন করছে এবং সাংগঠনিক সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে। এই পদত্যাগের ঘটনাকে স্থানীয় নেতাকর্মীরা রাজনৈতিক নীতি ও অভ্যন্তরীণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতিবাদী পদক্ষেপ হিসেবে দেখছেন। পদত্যাগ করে নেতারা লিখিত বক্তব্যে বলেন, যারা মাঠ পর্যায়ে সংগঠন গড়ে তুলেছেন তাদের গুরুত্ব দেয়া হচ্ছে না, বরং উপরের পর্যায় থেকে চাপ প্রয়োগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের আগমনের জন্য স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ বাধ্যতামূলক করার অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলনে মূল অভিযোগগুলো, নীতি ও নৈতিকতার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে তা থেকে সরে যাওয়া, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা, জেলা কমিটি গঠনে উপকমিটি সুপারিশ অগ্রাহ্য করে হঠাৎ কমিটি ঘোষণা, অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের মাধ্যমে মূল সংগঠন নিয়ন্ত্রণ, কমিটি গঠন ও কর্মসূচি আয়োজনকে ঘিরে অর্থ বাণিজ্য। আজ থেকে আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্ত হঠাৎ বা আবেগপ্রণয় নয়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিবেকের তাড়না থেকে। সংগঠনের ১ নম্বর, সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে ময়দানে সর্বোচ্চ দিয়ে সংগঠন গড়ে তুলেছে তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ২ নম্বর, দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই, উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। ৩ নম্বর, নীতি নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। ৪ নম্বর, নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মৌখিক ভোট অপেক্ষা করে পকেট কমিটি গঠন করা হয়েছে। মূল সংগঠন গণ অধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক বিশৃঙ্খলার পরিপন্থী। ৭, বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে বলে আমরা প্রত্যক্ষভাবে অবগত হয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক রূপান্তরের জন্য সুস্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে এগিয়ে যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে চলমান আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতা দুর্বল হয়ে পড়ছে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ক্ষমতায় ফেরার পথ এখনো অনেক দূরে, সামনে রয়েছে নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের চ্যালেঞ্জ। জনগণের আস্থা অর্জনের জন্য ইতিবাচক কর্মসূচি ও সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মতপার্থক্য রাজনীতির স্বাভাবিক অঙ্গ হলেও এখন জনগণের মধ্যে বিভ্রান্তি এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শঙ্কা বেড়েছে। তার মতে, ঘোষিত সময়ে নির্বাচন হওয়া ছাড়া বিকল্প নেই, তা না হলে জাতির জন্য গুরুতর ক্ষতি হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের ঝুঁকি বাড়বে। শুক্রবার ২৯ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য কি কাউকে দেবেন না, যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়ন গুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি,
যে এই বইটি যে লেখা হয়েছে, রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ আর পুরনো রাজনৈতিক কাঠামোয় ফিরে যেতে চায় না। নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে এই পরিবর্তনের অংশীদার হতে হবে। রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো যথাযথভাবে শক্তিশালী হয়নি। এই অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। তার মতে, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, এটি একটি দায়িত্বশীল ও নৈতিক চর্চা যা জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যার সমাধান না হলে আগামী দশকেও আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। তিনি প্রত্যাবাসন প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। শুক্রবার 29 অগস্ট রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। Now, it is absolutely naive to think that 1 million young boys and girls, particularly young boys, they will accept a life that they will spend the rest of their life in these camps with no hope, no light at the end of the tunnel. They are going to challenge the status quo. When they do that, it will be a bigger problem for Bangladesh, and rest assured, it will be at least a regional problem. ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় নিহত হয়েছেন হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই। বৃহস্পতিবার 28 অগস্ট রাতে এই হামলা চালানো হয়, যা হুতি সরকারের শীর্ষ নেতৃত্বের ওপর একটি পরিকল্পিত আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সানার একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, যেখানে রাহাউই তার সহযোগীদের সঙ্গে অবস্থান করছিলেন। একই সঙ্গে হুতি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়, যারা তখন দলীয় নেতা আব্দুল মালেক আল হুতির ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন। যদিও হামলার স্থানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত ছিল, তবুও ইসরায়েলি বিমান সফলভাবে সেখানে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম হয়। হতাহতের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি, তবে রাহাউই সহ তার কয়েকজন দেহরক্ষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। 2015 সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এরপর থেকে তারা সেখানে একটি স্বঘোষিত সরকার পরিচালনা করে আসছে, যার প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ আল রাহাউই। থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দেশটির সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। 2024 সালের অগাস্টে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী এই নেত্রী মাত্র 1 বছর পরই পদচ্যুত হলেন। তিনি থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য। 1 জুলাই তার প্রধানমন্ত্রী পদ স্থগিত করা হয়, যদিও তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়ে যান। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বিতর্কিত ফোন কল, যেখানে পেতংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করতে শোনা যায়। ফোন কলে তিনি থাইল্যান্ডের সেনাবাহিনী সমালোচনা করে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে কম্বোডিয়ার এক সেনা নিহত হয়েছেন। ফোন কলটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। কয়েক মাস পর সেই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যা আন্তর্জাতিক মধ্যস্থতায় থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি জনসমক্ষে ক্ষমা চান এবং দাবি করেন, উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবেই তিনি এমনভাবে কথা বলেছেন। তবে আদালত তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। অবশেষে 29 অগস্ট আদালতের চূড়ান্ত রায়ে তাকে সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 2026 সালের ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে শেষ ধাপে প্রবেশ করেছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিগুলো। সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক উইন্ডোতেই সম্পন্ন হবে এই আঞ্চলিক বাছাই পর্ব। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই নিশ্চিত করেছে তাদের শেষ দুটি বাছাই ম্যাচের সূচি। 4 সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে এবং 9 সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। বাছাই পর্বে আগেভাগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলায় আলবিসেলেস্তেরা এখন মনোযোগ দিচ্ছে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে দলটি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 অক্টোবর, যেখানে প্রতিপক্ষ ভেনেজুয়েলা। দ্বিতীয় ম্যাচ 13 অক্টোবর, প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। ম্যাচ দুটি যথাক্রমে মায়ামির হার্ড রক স্টেডিয়াম এবং শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত হবে।
এবার ক্রিকেটের খবর। এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 3 ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-20 সিরিজে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এই সিরিজকে ঘিরে দল ইতিমধ্যেই শুরু করেছে নিবিড় প্রস্তুতি। চলতি মাস জুড়ে অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা, যেখানে পাওয়ার হিটিং দক্ষতা উন্নয়নে কাজ করেছেন কোচ জুলিয়ান উডের সঙ্গে। প্রস্তুতি প্রসঙ্গে লিটন দাস বলেন, এখানকার কন্ডিশনের সঙ্গে এশিয়া কাপের ভেন্যুর পরিবেশের মিল থাকার সম্ভাবনা রয়েছে, তাই কয়েকদিনের অনুশীলন এবং একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল প্রতিযোগিতায় ইতিবাচক ফলাফল অর্জনের লক্ষ্য রয়েছে দলের। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্টের সুযোগ নিয়ে প্রশ্ন উঠলে লিটন স্পষ্ট করেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং, যদিও মূল লক্ষ্য থাকবে জয় অর্জন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।